হ্যালো আমার ক্লাস 12 এর স্পেশাল স্টুডেন্টরা, যাদের জন্য আমার এই স্পেশাল ক্লাস, তাদের সবাইকে ওয়েলকাম করি। আমরা পড়ছিলাম স্ট্র্যাটেজিস অফ এনহ্যান্সমেন্ট অফ ফুড প্রোডাকশন। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিছুটা পার্ট অলরেডি দেখেছি। আমরা আগের দিন দেখছিলাম কত অবধি? আমরা আগের দিন ডিফারেন্ট ব্রিডিং টেকনিকস গুলো দেখেছিলাম, তাই তো। এরপর আমরা দেখেছিলাম এপিকালচার সম্বন্ধে, কারণ আজকে যেরকম কন্ডিশন তৈরি হয়েছে, সেটা এনভায়রনমেন্টাল হোক, সেটা আমাদের সোশ্যাল হোক, ফুডের জন্য একটা বড় ক্রাইসিস কিন্তু নিয়ার ফিউচারে আসতে চলেছে। সেই জন্য আমাদের এখন থেকে একটু সচেতন হতে হবে। আমরা তাহলে ডিফারেন্ট ওয়ে দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করার কথা ভাবছি। আমরা আর্টিফিশিয়াল কিছু টেকনিক তৈরি করছি, আর্টিফিশিয়াল কিছু ব্রিডস বা ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস তৈরি করছি, এবং ডিফারেন্ট টাইপ অফ কিছু নিউ মডিফাইড প্ল্যান্ট তৈরি করছি, যেগুলোকে তুমি হাইব্রিড প্ল্যান্টও বলতে পারো, যারা এই ধরনের সিচুয়েশনের সঙ্গে কোপ আপ করতে পারে। কারণ একটা ফার্মাররা ভাবো কত কষ্ট করে, কত খরচ করে তারা যখন কাল্টিভেশন করে, তারা যখন প্রোডাক্টটা যদি না আলটিমেটলি পায় হাতে, তাহলে তো পুরোটাই লস হবে তাদেরকে। তাহলে আমরা যারা সায়েন্স নিয়ে কিছুটা হলেও বুঝি, তাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। বুঝতে পারছো, আমরা ক্লাস 12 এর চ্যাপ্টারগুলোকে শুধু কোশ্চেন অ্যান্সার ভাবে নয়, আমরা এগুলোর একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এখন থেকেই ভাববার চেষ্টা করব। মাধুর্য ক্লিয়ার? বুঝতে পারছো? রিপ্লাই করবেন। সাদিশটা ক্লিয়ার তো তোমার? সাদিশটা কিন্তু খুব ভালো পড়াশোনা করছে, প্রত্যেকটা ক্লাস ফলো আপ করে, কয়না করে, মাসুম করে, এরা কয়েকজন স্টুডেন্ট কিন্তু খুবই ভালো। অরিজিৎ আছো? এবার দেখো, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে আমাদের এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে এমন কিছু নতুন প্রসিডিওর তৈরি করা। আমরা যদি আমাদের বাঙালিদের কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের কথা বলি, তাদের সব থেকে যদি বলো একটা ফেভারিট ফুড, সেটা হচ্ছে ফিশ। আজকে আমরা সেইটাকে নিয়ে কথা বলবো, ফিশারিজ। এই ফিশারিজ কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো ইকোনমিক্যাল অ্যাসপেক্টও। অনেক মানুষ এই ফিশারির ওপরই ডিপেন্ডেন্ট। তাহলে এই ফিশারিজ মানেটা কি, বা কেমন ভাবে এই ফিশারিজকে আমরা একটু ডেভেলপ করতে পারবো? তোমরা কেউ কেউ বিএসসি ইন ফিশারিজও পড়াশোনা করতে পারো, কারণ যদি ফিশারিজ ব্যাপারটা একটু ভালো লাগে। দেখো, fishery and in the industry of catching, processing, selling of fish or the shellfish or other aquatic animals, prawn, crab, lobster or edible oyster. শুধুমাত্র ফিশারিজ বলতে আমরা ফিশ বললে ব্যাপারটাকে ভুল বলবো। এর মধ্যে আদার্স অ্যাকোয়াটিক অ্যানিমালস গুলোর কিন্তু হাই ডিমান্ড আছে। এদের মধ্যে মনে করো প্রনস এর তো ডিমান্ড তোমরা জানোই সেটা কতখানি বেশি। অনেকের তো আবার খেতে এটা খুবই ভালো লাগে। এগুলোও কিন্তু ফিশারিজ এর মধ্যে আসছে। ক্যাচিং, সেটাকেও আমরা একটা নিউ কোনো মডিফাইড প্রসিডিওর তৈরি করতে পারি। তার প্রসেসিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা তার লাইফ স্প্যানটাকে যদি বাড়াতে পারি, বা কিভাবে সেল করবে, ডিফারেন্ট কিছু ওয়ে ফাইন্ড আউট করা, মানে এটা ফিশারিজ ম্যানেজমেন্টের মধ্যে চলে আসছে। শুধু তোমার একটা পুকুর থেকে মাছ ধরা আর মার্কেটে গিয়ে বিক্রি করাটা ফিশারিজ নয়, কিন্তু এর মধ্যে একটা সায়েন্স আছে, এর মধ্যে একটা ম্যানেজমেন্ট আছে। আমাদের একটু অ্যাডভান্স মোডে ব্যাপারটাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা পড়ছি আমরা অ্যাপ্লিকেশন বেসিস। আর দেখো, ফ্রেশ ওয়াটার কিছু ফিশ আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের খুব ফেভারিট। যেমন তোমরা তো রহু ফিশ, রুই মাছ যেটাকে আমরা বলি, সেটা খুবই ভালো লাগে তোমাদের অনেকে। এছাড়া কাতলা ফিশ আছে, কমন ক্রাফট আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো মাসুম? ক্লিয়ার তো ব্যাপারটা? সাদৃশ্য বুঝতে পারলে? আর আরেকটা জিনিস ভাবো, যেগুলো হচ্ছে মেরাইন ফিশ। এর মধ্যে কারা কারা আসছে? আসছে তোমার হিলসা, সার্ডিন, এগুলো হচ্ছে পমফ্রেট, এগুলো হচ্ছে মোস্ট কমন যেগুলো মেরাইন ফিশের মধ্যে আসলো। তাহলে ফিশকে আমরা মেনলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে দিতে পারলাম। ক্লিয়ার তো উত্তরা? বুঝতে পারছো জিনিসটা? এবার আসবো আমরা, এই হচ্ছে কাতলা। দেখো, যেটাকে আমরা সায়েন্টিফিক নেম বলেছিলাম কাতলা, কাতলা। এই হচ্ছে রহু ফিশ, তাই তো? দেখো, এই হচ্ছে পমফ্রেট, এই হচ্ছে হিলসা, যারও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো ডিমান্ড। ইন্ডিয়ান কার্প, দেখো এর সাইজটা কম্পারেটিভলি একটু লার্জার। আমরা সেই জন্য একটা ফিশারিজ নিয়ে যখন কথা বলছি, ইন্ডিয়ান ইকোনমিক কথা বলতেই হয়।
এখানে কি হয় দেখো, ফিশারিজ হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, কারণ অনেক মানুষ তারা এই ফিশারিজের উপর ডিপেন্ডেন্ট ফর ইকোনমিক্যাল পারপাসের জন্য। আর দেখো, it provide the income and employment to millions of fishermen and the farmers. তুমি যখন কোস্টাল রিজিয়ন গুলোতে যাবে তখন দেখবে এই ফিশারিজের উপর কত মানুষ ডিপেন্ডেন্ট। সো ফিশারি একটা ভেরি ইকোনমিক্যাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়া দেখো, অ্যাকোয়াকালচার আর পিসিকালচার বলে দুটো ইম্পর্টেন্ট টার্মস আমাদের আসে আইএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। দীপাঞ্জন, বুঝতে পারছো? যদি তুমি ক্লাসে প্রেজেন্ট থাকো, ইয়েস অর নো রিপ্লাই করো। তাহলে aquaculture and pisciculture are the techniques to increase the production of aquatic plants and animals. সেটাকে আমরা বলছি aquaculture and pisciculture। একটা মোস্ট কমন কোশ্চেন সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য, সেটা কি ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন মানেটা কি? আমরা বলছি দ্য ডেভেলপমেন্ট এন্ড ফ্লারিশিং অফ দ্য ফিশারিজ ইন্ডাস্ট্রি। ফিশ কোথায় থাকে? ওয়াটারে থাকে। ওয়াটারের কালার কি? ব্লু। সেখান থেকে আসছে আমাদের ব্লু রেভলিউশনের কথা। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পারলে কয়না? এই হচ্ছে ব্লু রেভলিউশন। এবার দেখি আমরা একটুখানি অ্যানিমাল ছেড়ে আমরা একটু প্ল্যান্টের দিকে চাই, কারণ আমরা অনেকেই আছি যারা ভেজিটেরিয়ান, যারা অ্যানিমালসকে খাই না। হতেই পারে এরকম, মানে আমরা ফিশ খাই না, আমরা মিট খাই না, তাহলে তাদের জন্য আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম সবই অ্যানিমালের পার্সপেক্টিভ ভিউ থেকে। এবার আমরা ভেজিটেরিয়ান মানুষদের জন্য তো কিছু চিন্তা ভাবনা করতে হবে, তা তো নাহলে তারা না খেয়ে মরবে। আমরা অ্যানিমালসকে ব্রিড করলাম, ডিফারেন্ট টাইপ অফ ব্রিড করলাম, কিন্তু প্ল্যান্ট নিয়ে কিছু করবো না তা নয়, কারণ প্ল্যান্টই হচ্ছে মেইন সোর্স অফ ফুড আমরা কিন্তু বলবো। তাহলে এবার চলো আমরা প্ল্যান্টের ডিফারেন্ট কিছু ওয়ে ফাইন্ড আউট করি, যার মাধ্যম দিয়ে আমরা প্ল্যান্টের প্রোডাকশনটাকে বাড়াতে পারবো। এবার দেখো কিভাবে সেটাকে বলতে গিয়ে আমাদের ফার্স্ট চলে আসুক তাহলে প্ল্যান্ট ব্রিডিং টেকনিক। আমরা যেমন অ্যানিমাল ব্রিডিং করেছি, আমরা এবার প্ল্যান্ট ব্রিডিং এর কথা ভাবছি। ফার্স্ট আমরা দেখি প্ল্যান্ট ব্রিডিং। এই যে প্ল্যান্ট ব্রিডিং বলছি, ব্যাপারটা কি সেটা একবার আগে ডিসকাস করা দরকার, বা কেন করব আমরা প্ল্যান্ট ব্রিডিং। First of all, it is the purposeful manipulation of plant species. মানে আমরা purposefully একটা manipulate করছি plant species কে। কেন করব manipulation? For the create the desired plant type that are better for cultivation at number point, এই জন্য করব। better yielding, yieldটা তো সবথেকে সময় ইম্পর্টেন্ট। এটা ছাড়াও বেট আলটিমেটলি ডিজিজ রেজিস্ট্যান্স প্রপার্টি থাকতে হবে ওই প্ল্যান্টার। তাহলে এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য আমরা নিউ টাইপ অফ প্ল্যান্টস তৈরি করব, প্ল্যান্টসকে ম্যানিপুলেট করব পারপাসফুলি। পারপাসটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হলো। এবার এটাকে নিয়ে আমরা আরেকটু ডিটেইলসে ডিসকাশন করব। প্ল্যান্ট স্পিসিসকে ম্যানিপুলেট করা সেটা আজকের দিনের টেকনিক নয়। আমরা যদি পুরনো হিস্ট্রি খুঁজি দেখব তখন থেকে আমরা প্ল্যান্ট স্পিসিসকে নিয়ে অনেক কিছু করেছি। আমরা অনেক হাইব্রিড প্ল্যান্টও তৈরি অলরেডি করে ফেলেছি। সেই মেথডস গুলোর মধ্যে প্রথম ক্লাসিক্যাল প্ল্যান্ট ব্রিডিং মেথডস। ওখানে আমরা কি করি জানো? ক্রসিং করি আর হাইব্রিডাইজেশন করি টু পিওর লাইনস প্ল্যান্টের মধ্যে। সাপোজ আমরা একটা টল প্ল্যান্ট আর একটা ডোয়ার্ফ প্ল্যান্ট, এই দুজনের মধ্যে ক্রস করাতে পারি, করে যা হাইব্রিড প্ল্যান্ট পেলাম, তার মধ্যে দুজনের ক্যারেক্টারিস্টিক ফিচার্সই চলে এলো। এই প্রসেসটাকে আমরা বলছিলাম ক্লাসিক্যাল প্ল্যান্ট ব্রিডিং এর ক্রসিং অর হাইব্রিডাইজেশন অফ দ্য পিওর লাইন টেকনিক্স। এটা ছাড়া আমরা আর্টিফিশিয়াল সিলেকশন আর যার থ্রু দিয়ে আমরা আর্টিফিশিয়াল পলিনেশন করব। আমরা গুড কোয়ালিটিস কিছু প্ল্যান্টকে সিলেক্ট করব, যাদের মরফোলজিক্যালি যাদেরকে আমাদের গুড মনে হচ্ছে তাদেরকে নিয়ে আমরা আর্টিফিশিয়াল পলিনেশন করে ওখান থেকে ডেজার্ট একটা গুড কোয়ালিটির সিড তৈরি করব, যেখান থেকে আমরা নিউ একটা গুড প্ল্যান্ট তৈরি করতে পারি। বাট এখনকার যুগে আমরা এখন বায়োটেকনোলজির যুগে আছি। এই বায়োটেকনোলজির যুগে এগ্রিকালচার বায়োটেকনোলজিতে আমরা প্ল্যান্ট ব্রিডিং করছি মলিকুলার জেনেটিক টুলস ইউজ করে।
এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ে। আমরা বায়োটেকনোলজি সাবজেক্টটা কিন্তু একটা খুব মডার্ন, এই যে করোনা ভাইরাসের কথা আমরা বলছি, বায়োটেকনোলজিস্টরা এই করোনা ভাইরাসের উপর সব থেকে বেশি রিসার্চ করছে। আজকে বায়োটেকনোলজি থ্রু দিয়ে কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিন ফার্স্ট ডিসকভার হতে পারে। আমরা কোনো আরএনএ ভ্যাকসিন, কোনো ডিএনএ ভ্যাকসিন, এই ধরনের যদি ভ্যাকসিন তৈরি করতে পারি, বুঝতে পারছো? সেইভাবে প্ল্যান্টের ক্ষেত্রেও এই বায়োটেকনোলজি, এই মলিকুলার বায়োলজি ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু এখনকার যুগে। তাহলে দেখি আমরা যেগুলো তোমায় বলছিলাম, আমরা যদি একটা কোশ্চেন অ্যান্সার আকারে জিনিসটাকে এক্সপ্লেন করতে চেষ্টা করি, দ্য ট্রেটস দ্যাট ইনকর্পোরেটেড ইনটু দ্য কর্প প্ল্যান্ট, কি কি কোয়ালিটিস তাহলে প্ল্যান্টের মধ্যে আমরা পাওয়ার জন্য ম্যানিপুলেট করব। নাম্বার 1, increase the crop yield. Number 2, improve the quality. কারণ শুধু ক্রপের প্রোডাকশন বাড়ালে চলবে না, তার সঙ্গে সঙ্গে তার কোয়ালিটিটাও আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। এছাড়াও ইনক্রিজ দ্য টলারেন্স টু এনভায়রনমেন্টাল স্ট্রেস, যেটা এখনকার যুগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্যালিনিটি, এক্সট্রিম টেম্পারেচার, ড্রাউটস রেজিস্ট্যান্স প্ল্যান যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা ফার্মারদেরকে একটা গুড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্ল্যান্ট স্পিসিস উপহার দিতে পারি। এছাড়াও ইনক্রিজ দ্য টলারেন্স অফ ইনসেক্ট অর পেস্ট। ফার্মারদের সব থেকে বেশি ক্ষতি হয় কেন জানো? ইনসেক্টের জন্য, পেস্টের জন্য। আমরা যদি এমন একটা প্ল্যান্ট তৈরি করতে পারি যেটা ইনসেক্ট অর পেস্ট থেকে রেজিস্ট্যান্স হবে, তাদের খরচ অনেক কমে যাবে। কেন জানো? একটা ফার্মারদের সব থেকে বেশি খরচ হয় ইনসেকটিসাইড আর পেস্টিসাইড ইউজ করতে। সো আমরা যদি এমন একটা কোনো প্ল্যান্ট তৈরি করতে পারি যেখানে ইনসেক্টরা অ্যাটাকই করবে না, পেস্টরা অ্যাটাকই করবে না, তাহলে কি হবে? তাহলে ফার্মারদের প্রোডাকশন কস্ট অনেকটা কমে যাবে। বুঝতে পারছো? ফার্মারদের বেনিফিটেড হবে। দিস ইজ দ্য ডিফারেন্ট পারপাস ফর হুইচ উই ব্রিড দ্য প্ল্যান্ট। এবার দেখো, আমরা চলে আসি কয়েকটা মেন স্টেপ। মেন এই স্টেপসকে ফলো আপ করে আমরা প্ল্যান্ট ব্রিডিং করব। এটাকে যদি আমরা খুব শর্ট কোশ্চেন আকারে এক্সপ্লেন করতে যাই, তাহলে আমরা শুধু 1 মার্কসের কোশ্চেন এসছে মনে করো, তাহলে আমরা শুধু পয়েন্টস গুলো লিখবো। যদি লং কিছু কোশ্চেন আসে, আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেনও করব। তার আগে চলো, আর আগে আমরা বোঝার চেষ্টা করি আমরা কিভাবে প্ল্যান্ট ব্রিডিং করব। প্রথম স্টেপ, কালেকশন অফ ভ্যারিয়েবিলিটি। প্ল্যান্টের তো ডিফারেন্ট ভ্যারাইটিস হয়, আমরা প্রথমে ডিজার্ভ ভ্যারাইটিস গুলোকে কালেক্ট করব। তারপরে স্টেপ, ইভ্যালুয়েশন এন্ড সিলেকশন অফ প্যারেন্টস। তারপর ওদের মধ্যে কোনটা গুড কোয়ালিটিস বা প্ল্যান্টস আছে সেটাকে আমাদের কালেক্ট করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো না অরিজিন? রাইট? দেখো, তারপর আমরা কি করব? গুড কোয়ালিটিস দুটো প্ল্যান্টের মধ্যে ক্রস হাইব্রিডাইজেশন করব among the selected parents। তারপর আমরা সিলেকশন, টেস্টিং এন্ড সুপিরিয়র রিকম্বিনেন্ট, ওই যে দুটো প্যারেন্ট প্ল্যান্টের মধ্যে ক্রস করিয়েছিলাম, ওখান থেকে তো আমরা সিড পেয়েছি। আফটার ফার্টিলাইজেশন সেই সিডটা মাটিতে বসানো হয়েছে, সেখান থেকে দেখতে হবে আমাদেরকে যে প্ল্যান্টটা তৈরি হয়েছে তার মধ্যে কি গুড কোয়ালিটিস আছে না নেই। মানে আমরা সিলেকশন করব, টেস্টিং করব, তারপর আমরা রিলিজ করব এন্ড কমার্শিয়ালাইজেশন করব টু আলটিমেটলি কাল্টিভেটরস এর কাছে, টু ফার্মারদের কাছে। তখন ফার্মাররা সেইগুলোকে কাল্টিভেট করবে তার ফিল্ডে, এবং তারা আলটিমেটলি তার প্রফিট নিশ্চয়ই বেশি করে পাবে। তাহলে এই টেকনিক গুলোকে নিয়ে চলো আমরা একটু ডিটেইলসে বলার চেষ্টা করি কি কি এই টেকনিকস গুলোর মধ্যে হয়। প্রথম স্টেপ যেটা হচ্ছে কালেকশন অফ দ্য ভ্যারিয়েবিলিটি। আমরা কিভাবে প্ল্যান্টের ডিফারেন্ট ভ্যারাইটি গুলোকে কালেকশন করব। প্রথম বলছি দেখো, pre-existing genetic variability is available from wild relatives of crop. Crops এর wild কিছু varieties থাকে, সেটা প্ল্যান্ট হোক, ডিফারেন্ট প্ল্যান্টস, ডিফারেন্ট ফ্রুটস প্ল্যান্টস হোক, সব প্ল্যান্টের পক্ষে। Collection and preservation of all the wild varieties, species and relatives is prerequisite to effective exploration of the natural genes. অনেক ধরনের, তুমি গ্রামে যারা থাকো বা গ্রামে তোমার মামার বাড়ি যাবে,
তারা দেখবে গ্রামেতে অনেক আগেকার ধরনের ডিফারেন্ট মোটা চাল পাওয়া যেত, সেগুলো এখনো কিন্তু অতটা অ্যাভেলেবেল নয়। আগেকার যুগে আরো ডিফারেন্ট টাইপের প্ল্যান্ট পাওয়া যেত, আমাদের যেগুলো ক্রপ প্ল্যান্ট সেগুলোর কথাই আমি তোমায় বলছি। মানে ওই প্ল্যান্টগুলো আজকে অত এক্সটিংক্ট হয়ে গেছে। আমরা যদি ওই প্ল্যান্টের জিনটাকে কনজার্ভ করে রাখতে পারি, সিডটাকে যদি কনজার্ভ করতে পারি, তাহলে ফিউচারেও ওটাকে নিয়ে আমরা রিসার্চ করতে পারবো। সো germplasm collection is the most important technique. কি করব এর থ্রু দিয়ে? The entire collection of plant seeds having all the ultimately diverse alleles for all genes in a given crop. Particular কোনো crops এর আমরা seeds, আমরা তার genes এইগুলোকে যদি আমরা কনজার্ভ করে রাখতে পারি, that is called the germplasm collection. আমরা সিড ব্যাংক তৈরি করেছি, জানো তো এইভাবে। এখানে আমরা এইভাবে কি করেছি, স্টোর করে রাখতে পেরেছি। এরপর ইভ্যালুয়েশন এন্ড সিলেকশন অফ প্যারেন্টস। তোমাকে সাপোজ এতগুলো টাইপের একটা প্ল্যান্টস দেওয়া হলো, তোমাকে বলা হলো এখান থেকে তুমি প্যারেন্টস সবথেকে বেটার যে কোয়ালিটির প্যারেন্টস সেই প্ল্যান্টটাকে তুমি সিলেকশন করো। কিভাবে করবে? এটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ে হতে পারে। So to identify the plants with desirable combination of the character, এদের মধ্যে কার মধ্যে দেখো সাইজটা ইনক্রিজ হবে, যার মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে, এইভাবে তোমায় কালেক্ট করতে হবে। The selected plants are multiplied and used for the hybridization. Suppose আমাদের অরিজিতের ইচ্ছা হলো এই প্ল্যান্টটা আর এই প্ল্যান্টটাকে চুজ করতে, তখন ও কি করবে, এই দুটো প্ল্যান্টস এর মধ্যে হাইব্রিডাইজেশন করবে। ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা তো? এইভাবে আমরা কি করতে পারি, নিউ হাইব্রিডাইজেশন টেকনিক এবার ফলো করব। পিওর লাইনস আর ক্রিয়েটেড। এবার আমরা কি করছি, ক্রস হাইব্রিডাইজেশন অ্যামং দ্য সিলেক্টেড প্যারেন্টস। আমরা সাপোজ এই দুটো এই প্ল্যান্টস এর মধ্যে আমরা হাইব্রিড করে একটা নিউ হাইব্রিড প্ল্যান্ট তৈরি করব। কিন্তু কিভাবে? দেখো, two desired characters have to be combined from the two different plants to form the hybrid. এই দুজনের মধ্যে দেখো এই সাইজটা কিন্তু শর্ট, এর সাইজটা কিন্তু অনেকটা লং লার্জ। তাহলে আমরা যদি এই দুটো, কিন্তু এর আবার সিডস গুলো দেখো নট কম্প্যাক্ট, আমরা যদি দুটোকে হাইব্রিডাইজেশন করে যে হাইব্রিড তৈরি করছি তার মধ্যে সাইজটাও লং হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সিডসটাও কোয়ালিটিও ভালো হচ্ছে। তাহলে আমরা কি করছি, হাই প্রোটিন কোয়ালিটি অফ ওয়ান প্যারেন্টস কম্বাইন্ড উইথ দ্য ডিজিজ রেজিস্ট্যান্স অফ অ্যানাদার প্যারেন্ট। একজনের মধ্যে কি আছে, হাই গুড কোয়ালিটিজ আছে, এর মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্স প্রপার্টি আছে, এর মধ্যে হয়তো হাই প্রোটিন কন্টেন্ট আছে। আমরা যদি দুটো প্ল্যান্ট স্পিসিসের মধ্যে হাইব্রিডাইজেশন করে নিউ প্ল্যান্ট তৈরি করি, তার মধ্যে তুমি বোথ দুটো ক্যারেক্টারসই পেয়ে যাবে। যেমন আমরা একটা তোমাকে মেজের এক্সাম্পল দিলাম, বাট এই প্রসেসটার কিছু ড্রব্যাকস আছে। সবারই তো ডিসঅ্যাডভান্টেজ থাকে, এরও কিছু আছে। কি সেটা? ভেরি টাইম কনজিউমিং প্রসেস এটা, and the hybrids may not combine the desirable characters. সব সময় যে এরকম desirable character দিয়েই যে হাইব্রিড তৈরি হবে তা নাও হতে পারে। Usually only one in few hundred to thousand cross show the desirable combination. মানে অনেক ক্রস করাতে হয়, করিয়ে আমরা একটা হয়তো হাইব্রিড সঠিকভাবে প্ল্যান্ট পেতে পারি। বুঝতে পারছো? সেই সিডটা তৈরি করতে হবে, সিডটা আবার মাটিতে বসাতে হবে, সেখান থেকে গাছ হবে, তারপর ওখান থেকে ফ্রুটস হবে, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার এই হাইব্রিডাইজেশন টেকনিক। এটাকে আমরা একটা ড্রব্যাকসও বলতে পারি এটা। এবার দেখো, সিলেকশন এন্ড টেস্টিং এন্ড দ্য সুপিরিয়র রিকম্বিনেন্ট, আমরা রাইসের ক্ষেত্রে ব্যাপারটা বলতে পারি। ইট ইজ ভেরি ক্রুশিয়াল স্টেপ বলতে পারো। কিসের জন্য? টু দ্য সাকসেস অফ দ্য ব্রিডিং and the objective of the required to carefully scientific evaluation of the progeny. যে অফস্প্রিংটা তৈরি হলো তাকে সায়েন্টিফিক্যালি অবজার্ভ করতে হবে, টেস্ট করতে হবে। তারপর আমরা this test yields the plant that are superior to both of the parents. আমাদের যে প্যারেন্টস এর কোয়ালিটি ছিল ওই দুটো যেন তোমার অফস্প্রিং এর মধ্যে চলে আসে, এটাকে আমরা কি করব, এইভাবে সিলেকশন করব। তারপর যে আমরা হাইব্রিড সিড প্ল্যান্টটা পেলাম, এবার কিন্তু কি করব বলতো, এবার ওই প্ল্যান্টের মধ্যেই হাইব্রিডাইজেশন করাবো, মানে সেল পলিনেশন করাবো।
আর তো আমাদের অন্য কোয়ালিটিস দরকার নেই, আমরা তো অন্য কোয়ালিটিস দিয়ে প্ল্যান্টটা পেয়ে গেছি। সো এখন আমরা সেলফ পলিনেশন করাবো, সেলফ ফার্টিলাইজেশন করিয়ে ওর অনেক প্রোজেনি তৈরি করব, করে আমরা কি করব, সুপিরিয়র রিকম্বিনেন্টস গুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। অ্যান্ড লাস্ট স্টেপ যেটা হচ্ছে টেস্টিং, রিলিজ অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ দ্য নিউ কাল্টিভেটরস। এবার দেখো আমরা যদি প্রসেসটাকে এক্সপ্লেন করতে থাকি, the newly selected lines are evaluated, their yield দেখবো আমরা, তাদের কোয়ালিটি দেখবো আমরা, তাদের মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ারটা ডেভেলপ হয়েছে কিনা সেটাও আমরা দেখব। ফার্স্ট এইগুলোকে দেখার জন্য এদের তো গ্রো করাতে হবে। কোথায় গ্রো করাবো আমরা? ইট ইজ ডান বাই দ্য গ্রোয়িং দিস রিসার্চ ফিল্ড। প্রথমে ছোট ছোট ফিল্ডে গ্রো করাবো, তারপর ওগুলোকে কোথায় গ্রো করাবো? Under ideal fertilizer application, irrigation, crop management practices through দিয়ে আমরা ছোট ছোট ফিল্ডে প্রথম ওগুলোকে গ্রো করালাম। কিন্তু চাষিরা তো আর এইভাবে ফিল্ডে গ্রো করাবে না, ছোট ছোট ফিল্ডে যেখানে টোটাল আইডিয়াল কন্ডিশন প্রোভাইড করানো হয়। সো আমাদের নেক্সট এই সিটটাকে করতে হবে কোথায়? ফার্মার ফিল্ডসে, যেখানে অল দ্য কন্ডিশন ইজ নট আইডিয়াল, সেখানে কি প্ল্যান্টটার গ্রোথ হচ্ছে ঠিকঠাক। আফটার দ্যাট we observe and we conclude that this seeds is very good or okay and it is released to the cultivators or released to the farmer. ফার্মারদের তখনই আমরা বিক্রি করতে পারবো। আমরা ব্লু রেভলিউশনের কথা বলছিলাম ফিশের জন্য। আমাদের ইন্ডিয়াতে আজকে ফুড ক্রাইসিস হয় না, তার একটাই কারণ, আমরা কিছুদিন আগে, কিছু ইয়ার আগে আমরা গ্রিন রেভলিউশন দেখেছি। গ্রিন রেভলিউশন কখন হয়েছিল? যখন ইরিগেশন সিস্টেম, ফার্টিলাইজার সিস্টেম এগুলো অনেকটা ডেভেলপ হয়েছিল। এগ্রিকালচার অ্যাকাউন্টস ফর অ্যাপ্রক্সিমেটলি 33% অফ দ্য ইন্ডিয়ান জিডিপি and employs nearly 62% of the population. ব্যাপারটা বুঝতে পারছো কতটা হাই পপুলেশন? ইন্ডিয়ান ইকোনমিও ডিপেন্ড করে এগ্রিকালচারের উপর। In the mid 1960s, তখন কি হয়েছিল জানো? Plant breeding technique result to the development of high yielding varieties of wheat and rice. Wheat and rice এর প্রোডাকশনটা হিউজ রেটে ইনক্রিজ করেছিল। It led to the dramatic increase in the food production in India and this is called the Green Revolution. দেখতেই পাচ্ছ, development of flourishing the agriculture field. 1960s এই সময়টা কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচার ফিল্ডে বলতে পারো ছিল একটা গোল্ডেন এজ, যখন হয়েছিল গ্রিন রেভলিউশন। এবার আমরা হুইট এন্ড রাইস কিন্তু মেন ক্রপ ফিল্ড ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ফিল্ড। আমরা দেখো যদি হুইট এন্ড রাইসের ক্ষেত্রে বলি, এরকম কয়েকটা এক্সাম্পল তোমার সিলেবাসের মধ্যে আছে, তোমার মনে রাখতে হবে। 1916 to 2000 wheat production increased from 11 million tons to 75 million tons. কত টাইমস বেড়েছে দেখো। While rice production went up 35 million tons to 89.5 million tons. এই ইনফরমেশন গুলো এন্ট্রান্স লেভেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। This was due to the development of semi-dwarf varieties of wheat and rice. আমরা নিউ varieties of wheat and rice তৈরি করেছি, যেগুলোকে বলে semi-dwarf varieties। তার আরো পার্টিকুলারলি অনেক নাম আছে। semi-dwarf of wheat developed by, ভালোভাবে ফার্স্ট মাথায় রাখো, প্রথম semi-dwarf variety of wheat ডেভেলপ করেছিল কে? এই তোমার নরম্যান ই বরলাগ। এই সায়েন্টিস্টের নামটা আমরা একটু মনে রাখবো। বাট 1963 যখন আমরা ভ্যারাইটিজ অফ সোনালিকা এন্ড কল্যাণ সোনা আমরা কি তৈরি করলাম? হাই ইল্ডিং এন্ড ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটি এটা ইন্ট্রোডিউস করা হলো ইন্ডিয়াতে। কি কি নামগুলো বললাম? সোনালিকা এন্ড কল্যাণ সোনা। এই নামগুলো মনে রাখবে, এগুলোকে আমরা ভ্যারাইটির নেম বলছি। এছাড়া দেখো সেমি-ডুয়ার্ফ ভ্যারাইটিজ, আরো কিছু নাম দেখি আমরা। সেমি-ডুয়ার্ফ ভ্যারাইটিজ were derived from the IR8 developed by, কে করেছিল ডেভেলপ? ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট। কোথায় আছে সেটা? সরি, আমি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট করেছিল এটা IR8। সেটা আছে কোথায়? ফিলিপিন্সে আছে দেখো।
আর একটা হচ্ছিল টাইকোগ্রানেটিভ 1, যেটা টাইওয়ানে আলটিমেটলি একটা ভ্যারাইটিস। এই ভ্যারাইটিস গুলো কিন্তু প্রোডাকশন অনেক বেশি। বেটার yielding semi-dual variety জয়া and রত্না were developed in India. আমাদের নামগুলো দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, বাট IR8 এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ভ্যারাইটির মধ্যে আসে। এটা সুগার কেন, তুমি বলবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুগার কেন কাল্টিভেট হয়, এছাড়া তুমি যদি মহারাষ্ট্রিয়ান সাইডে যাও দেখবে এখানে অনেক বেশি সুগার কেনের উপর অনেক মানুষ ডিপেন্ডেন্ট। তাহলে সুগার কেনকেও তো হাইব্রিডাইজেশন করতে হবে, এদেরও নিউ হাইব্রিড সুগার কেন তৈরি করতে হতে পারে। কেমন ভাবে আমরা করেছি দেখো, এখানে আমরা একটা অরিজিনালি একটা তোমার সুন্দর গল্প দেখা, যেখানে আমরা বলছি Saturnium barberry was originally grown in North India and but had poor sugar content and yield. মানে এদের এগুলো একদম পাতলা রোগা টাইপের হয়, থিন এন্ড সুগার কন্টেন্ট ও ভেরি লো। ট্রপিক্যাল কাল্টিভেটস গ্রোইং সাউথ ইন্ডিয়া, যেটা হচ্ছে তোমার আরেকটা অন্য স্পিসিসের সুগার কেন কাল্টিভেট হতো, যার নাম দিয়েছিলাম আমরা Saccarium officinarum, নামগুলো মনে রাখতে হবে। Had thicker stem and higher sugar content but did not grow well in the North India. এটা সাউথ ইন্ডিয়ার ভালো স্পিসিস, কিন্তু নর্থ ইন্ডিয়ার ক্লাইমেটিক কন্ডিশন গ্রো করে না। তাহলে তো কি লাভ? তাহলে নর্থ ইন্ডিয়া আমাদের গ্রো করাবার জন্য আমরা কি করলাম, এই দুটো স্পিসিসকে নিয়ে হাইব্রিডাইজেশন করালাম, পরে আমরা একটা নিউ ভ্যারাইটিস পেলাম যেটা নর্থ ইন্ডিয়াতেও কাল্টিভেট হয় এবং তার মধ্যে সুগার কন্টেন্টও গেল বেড়ে। বুঝতে পারছো নর্থ ইন্ডিয়ান তাহলে ফার্মাররা কতখানি বেনিফিটেড হলো একটু দিয়ে। ঠিক একইভাবে মাইলেটস, এটাও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্স আছে। যেমন হাইব্রিড মেজ or জোয়ার বাজরা have been developed in the India. Hybrid ultimately breeding has led to the development of several high yielding variety and resistance to the water stress. কারণ drought এই ধরনের প্রবলেমগুলো আমাদের ইন্ডিয়াতে খুব কমন। নামগুলো ভ্যারাইটিরও মনে রাখবে। আমরা এটা ছাড়া আমরা যে প্ল্যান্ট শুধু হাই ইল্ডিং ভ্যারাইটি বললে হবে না, প্ল্যান্টকে তৈরি করতে হবে প্ল্যান্ট ব্রিডিং ফর ডিজিজ রেজিস্ট্যান্ট। এটাকে নিয়ে আমরা নেক্সট দিন পড়াশোনা করব। তাহলে আজকে আমরা অনেকটা টপিক এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।